সেন্ট মার্টিনে গভীর রাতে ভয়াবহ আগুনের পরিস্থিতি। প্রায় আপনার একটা হিউজ এরিয়া আগুনে জ্বলে গেছে। ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আপনার তার নিজ কার্যালয় থেকে নয়াদিল্লির রাইসিনা হিলে তার যে নিজ কার্যালয় আছে সেনাপ্রধানের, সেখান থেকে এই ছবিটি সরিয়ে ফেলেছেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগত। তাই না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। সালামু আলাইকুম। সকাল সকাল খুবই একটা খারাপ সংবাদ দিতে আসছি। সেন্ট মার্টিনকে ঘিরে গেল 6 মাস যাবৎ একটা রহস্যময় অবস্থান চলছে। সরকার সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা এই দ্বীপকে কি বলা হয় যে আবারও পুনর্জীবিত করার জন্য যেই ক্ষয়ক্ষতি হয়েছে ইন্টারনালি হয়তো আমরা বাহিরের চোখে দেখি না, সেখানে নানান ধরনের বিধি নিষেধ রেস্ট্রিকশন দিয়েছে। আর সেন্ট মার্টিন ইস্যুতে বরাবরই মানুষের মধ্যে একটা কৌতূহলের জায়গা থাকে। তবে আজকে আমরা যে বিষয়ে কথা বলছি, আমার কাছে মনে হচ্ছে যে এটা স্পষ্ট কোনো ষড়যন্ত্র, ইভেন এটার পেছনে কোনো না কোনো কারণ আছে। কারণ গেল 6 মাসে বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটেছে যেগুলো আসলে সবগুলাই রহস্যজনক। ইভেন এগুলোর তদন্ত প্রতিবেদনেও সবসময় রহস্যই থেকে যাচ্ছে। দর্শক, আমি যখন এই নিউজটি করছি, আমরা দেখছি যে সেন্ট মার্টিনে গভীর রাতে ভয়াবহ আগুনের পরিস্থিতি। প্রায় আপনার একটা হিউজ এরিয়া আগুনে জ্বলে গেছে। রিসোর্ট পুড়ে ছাই হয়ে গেছে 3টি। কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপে আপনার অগ্নিকাণ্ডের হতাহতের খবর আমরা এখন পর্যন্ত পাইনি। এখানে আমরা যতটুকু দেখছি যে দিবাগত রাত 2:30টার দিকে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকা থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। দ্বীপের বাসিন্দারা তারা বলছে যে হঠাৎ রাত 2:30টার দিকে তারা আপনার এই আগুনের দেখা পায়। দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা বিচ ভ্যালি রিসোর্টে আপনার প্রথম আগুনটা লাগে। এরপর মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে এই আগুন। এতে শায়রি, বিচ ভ্যালি ও কিংশুক নামক যে 3টি ঐতিহ্যবাহী বিলাসবহুল রিসোর্ট আছে সেগুলো পুড়ে ছাই হয়ে গেছে। আপনার স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করলেও পরে কোস্টগার্ড, নৌবাহিনী এবং ট্যুরিস্ট পুলিশে 1.5 ঘন্টার চেষ্টায় আগুন মোটামুটি এখন নিয়ন্ত্রণে আছে। তো কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিয়ে এখানে যতটুকু স্থানীয়দের বক্তব্য যে আপনার কিংশুক রিসোর্টের মালিকের বক্তব্য, পার্শ্ববর্তী একটা রিসোর্ট থেকে ময়লা পোড়ানো হয় বালিয়াড়িতে। এই ময়লা থেকে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত হয়েছে। দ্বীপের আরেক বাসিন্দারা বলছেন, দ্বীপে আগুন নেভানোর জন্য এখন পর্যন্ত কোনো ফায়ার সার্ভিস স্টেশন নেই, কিন্তু স্থানীয় লোকজন, কোস্টগার্ড, নৌবাহিনী, ট্যুরিস্ট পুলিশ আগুন নিয়ন্ত্রণে আপনার কাজ করছে। কিছুক্ষণ আগে আগুন আপনার নিয়ন্ত্রণে এসেছে। তবে সারা বাংলাদেশে যেই হারে আগুনের ঘটনা ঘটছে, আমরা দেখেছি মাছ সমুদ্রে জাহাজ নোঙর করা, সেই জাহাজে হঠাৎ করে আগুন লেগে যাচ্ছে। বিভিন্ন জায়গায় একের পর এক ঘটনা কিন্তু ঘটছে। এই সেন্ট মার্টিনকে ঘিরে দেশি বিদেশি নানান পক্ষের ষড়যন্ত্র জাল কিন্তু মাঝে মাঝে রচিত হওয়ার চেষ্টাও করা হচ্ছে। সো আমরা মনে হয় এখানে স্থানীয় বাসিন্দারা যে জিনিসটা সামনে আনছেন যে এখানে একটা ফায়ার সার্ভিস স্টেশন নাই, খুবই আশ্চর্যজনক একটা বিষয় যে আমাদের এত বছর ধরে এতগুলো সরকার আসলো গেল, কিন্তু এই দ্বীপের নিরাপত্তার খাতিরে বা সুরক্ষার খাতিরে এখানে ফায়ার সার্ভিস স্টেশনে নাই। এটা কি ভাবা যায়? এখানে বিভিন্ন মানুষ এখানে বেড়াইতে যায়, শত শত কোটি টাকা এখান থেকে আয় হয়, কিন্তু আসলে পরিকল্পিত কোনো কাজ যে বাংলাদেশে হয় না, এটার তারই একটা প্রমাণ। তো আমার মনে হয় প্রত্যেকটা রিসোর্টের সামনে বিদেশের স্টাইলে এখানে অগ্নি নির্বাপন যে লাইন আছে পানির, এটা আমরা উন্নত দেশে দেখি যে দোকানপাট, বাড়ি, রিসোর্ট এগুলোতে আপনার সরকার কর্তৃক এক ধরনের পানির লাইন থাকে, যেটার মুখটা সিল করা থাকে। যে কোনো পরিস্থিতিতে আপনার যদি এরকম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, ফায়ার সার্ভিসের গাড়ি আসুক না আসুক, আপনার এখান থেকে পানিটাকে তাৎক্ষণিকভাবে পাইপের মাধ্যমে ব্যবহার করা যায়, অথবা ফায়ার সার্ভিসের গাড়ি আসার পরেও
যদি পানির সংকট হয় তখন এখান থেকে পানিটা রিজার্ভ হিসেবে ইউজ করা হয়। তো আমার মনে হয় যে সারা বাংলাদেশে এই সিস্টেমটা দরকার। আর সেন্ট মার্টিন ইস্যুতে এই বিষয়টা খুবই জরুরি। শুধুমাত্র সেন্ট মার্টিন না, যতগুলো পর্যটন কেন্দ্র আছে, ব্যবসায়িক এরিয়া আছে, এগুলো আসলে সংস্কার করা দরকার। হঠাৎ করেই ভারতের যিনি সেনাপ্রধান আছেন তার কিছু বক্তব্য এবং কিছু কর্মকাণ্ড নিয়ে ভাইরাল নেট দুনিয়া। প্রশ্ন উঠেছে এখানে তার বেশ কিছু বক্তব্যের পাশাপাশি একটা বিশাল কর্মকাণ্ড তিনি ঘটিয়েছেন। দর্শক, স্ক্রিনে আপনারা যেই ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1971 সালের একটা ছবি, যখন মুক্তিযুদ্ধে যৌথ বাহিনীর কাছে পাকিস্তানের আত্মসমর্পণের আইকনিক একটা ছবি আমরা এখানে দেখতে পেয়েছিলাম। যে ওই দিন এখানে ভারতীয়ের একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা ছিল আর পাকিস্তানের একজন সেনা কর্মকর্তা ছিল। যখন আমাদের বাংলাদেশের সাথে পাকিস্তান আত্মসমর্পণ করে তখন এই ছবিটা তৎকালীন সময়ে ফ্রেমবন্দি করা হয়। আর এই ছবি নিয়ে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে অনেক বিতর্ক আছে যে কেন এখানে মুক্তিবাহিনীর কোনো ঊর্ধ্বতন নেতা অথবা যারা সেখানে কমান্ডার ছিলেন তাদেরকে রাখা হলো না। বাংলাদেশের পক্ষ থেকেও সেখানে আসলে কারোর ছবি কেন নেই? এই ছবিটা প্রমাণ করে যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছে, পাকিস্তান ভারতের কাছে আত্মসমর্পণ করছে। এ নিয়ে নানান সময় ভারতের বিভিন্ন মিডিয়া, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা কথা বলছেন। তো হঠাৎ করেই এই ছবিটা আপনার সরিয়ে ফেলার বিষয়ে কথা বলেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। আপনার তার নিজ কার্যালয় থেকে নয়াদিল্লির রাইসিনা হিলে তার যে নিজ কার্যালয় আছে সেনাপ্রধানের, সেখান থেকে এই ছবিটি সরিয়ে ফেলেছেন। তো সাংবাদিকদেরকে তিনি বলছেন যে ঐতিহাসিক ওই ছবির জায়গায় সম্প্রতি করম ক্ষেত্র নামক একটা চিত্রকর্ম বসানো হয়েছে। এমন পদক্ষেপে সাবেক অনেক সেনাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে, যারা সেনাপ্রধানের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। পাকিস্তানের আত্মসমর্পণের আইকনিক ছবিটি সেনাপ্রধানের অফিসের লাউঞ্জের দেয়ালেই এত বছর ছিল। গেল ডিসেম্বরে সেটি রক্ষণাবেক্ষণের জন্য নামিয়ে নেওয়া হলেও পরে আর তা সেনাপ্রধানের কার্যালয়ে ফিরিয়ে আনা হয়নি। তার পরিবর্তে ছবিটি পাঠানো হয় মানেকশ কনভেনশন সেন্টারে, আর তার জায়গায় সেনাপ্রধানের কার্যালয়ের লাউঞ্জে একটি নতুন শিল্পকর্ম বসানো হয়েছে। আর এই পদক্ষেপ নিয়ে যখন সমালোচনা হচ্ছে তখন জেনারেল উপেন্দ্র বলছেন, আপনি যদি ভারতের সোনালী ইতিহাস দেখেন, এর 3টি অধ্যায় রয়েছে: ব্রিটিশ যুগ, মোগল যুগ এবং তার আগের যুগ। আমরা যদি এটিকে এবং সেনাবাহিনীর লক্ষ্যে সংযুক্ত করতে চাই, প্রতীকগুলো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তিনি বলছেন যে নতুন পেন্টিংটি 28 মাদ্রাজ রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্নেল টমাস জ্যাকব তৈরি করেছেন, যিনি বাহিনীর তরুণ প্রজন্মের অন্তর্ভুক্ত। ভারতীয় সেনাবাহিনীর মধ্যে করমক্ষেত্র নামক যে নতুন চিত্রকর্মের অর্থ ফিল্ড অফ ডিডস বা কর্মের ক্ষেত্র। এটি সেনাবাহিনীকে এমনভাবে চিত্রিত করে যা জাতির মূল্যবোধ রক্ষা এবং প্রযুক্তিগতভাবে উন্নত সমন্বিত শক্তিতে তার বিবর্তনের প্রতিফলন। এখানে সেনাপ্রধান বলছেন যে বর্তমান বাস্তবতা বিবেচনা করেই নতুন চিত্রকর্মটি তৈরি করা হয়েছে। আমাকে যদি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে সংযুক্ত করতে হয়, নতুন চিত্রকর্মটি তারই প্রতীক। মানে সেনাপ্রধানের এই বক্তব্যটা বা এই কর্মটা আমার কাছে ভালো লাগছে যে তাদের সেনাপ্রধানের অফিসে ভারত আর পাকিস্তানের সাথে এই ছবিটা, এইটা আসলে কতটুকু মিনিংফুল। সেনাপ্রধান যেটা বোঝাতে চাইছেন যে এখন যে ছবিটা দেওয়া হচ্ছে করমক্ষেত্র, তাদের যেই সেনাবাহিনীর অতীত, বর্তমান, ভবিষ্যৎকে কানেক্ট করে এমন একটা চিত্রকর্ম যা সবসময় অম্লান হয়ে থাকবে। কিন্তু এই ছবিটা শুধুমাত্র পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে, ভারতের পাকিস্তানের রাজনৈতিক পয়েন্ট অফ ভিউতে হয়তোবা অনেক কিছু মেসেজ ক্যারি করে যে দেখো পাকিস্তান একসময় ভারতের কাছে আত্মসমর্পণ করছে, কিন্তু বিষয়টা তো তা না। বিষয় ছিল যে ওই সময় তারা গার্জিয়ানের ভূমিকা পালন করছে। এখন দীর্ঘদিন পরে হলেও এই নতুন সেনাপ্রধান, আমি তাকে যথেষ্ট
পজিটিভ মেন্টালিটির মানুষই মনে করছি, কারণ বাংলাদেশ ইস্যুতেও তিনি খুব পজিটিভ বক্তব্য দিয়েছেন। ওই রাজনৈতিক নেতাদের মতন উগ্রপন্থী মেন্টালিটির ছিলেন না। তিনি বলছেন যে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারত বাংলাদেশের মধ্যে ভালো সম্পর্ক থাকতেই হবে। ইভেন দুই দেশের সেনাবাহিনীর মধ্যেও ভালো সম্পর্ক থাকতে হবে। সো বাট তার এই জিনিসটা নিয়ে যারা রাজনীতিবিদ তারা কিন্তু নানান ধরনের বক্তব্য দিচ্ছেন। আমি মনে করি তিনি এই কাজটা সঠিকই করেছেন। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন। সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর আপনি যদি এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখতে পারেন। যখনই আমরা ভিডিও আপলোড করব আপনাদের চ্যানেলের সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটা দেখলেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং বর্তমান সময়ে যেই বিষয়গুলো নিয়ে আলোচিত হচ্ছে বা সমালোচিত হচ্ছে সেই বিষয়গুলো আমাদের ভিডিওতে আমরা তুলে ধরি এবং আমাদের চ্যানেলে আপলোড করি। তাই এরকম গুরুত্বপূর্ণ তথ্যগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এখনকার জন্য বিদায় নিচ্ছি, কথা হবে অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।